একটা বাড়ি একসময় ছিল সংসারের উষ্ণতার কেন্দ্র, আর এখন সেখানে জমে আছে এক অদ্ভুত নীরব আতঙ্ক। তিথির বাবা নিজের জীবন শেষ করার পর থেকেই বাড়িটার চারদিকে যেন অজ্ঞাত শীতলতার পর্দা নেমে আসে। জীবনের এমন ঘন ছায়ার মধ্যেই জন্ম নেয় এক অচেনা সম্পর্ক, যেখানে ভয় আর প্রেম মিশে যায় এক সূক্ষ্ম রহস্যময় সূত্রে। নমস্কার, আনকাট ক্লাসিক হিটসে সকলকে স্বাগত। আমি নবনীতা। আজ অনেক দিন পরে আবার ফিরে এলাম একটি নতুন উপন্যাস নিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে শুরু করি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তিথির প্রথম পর্ব। তিথির বয়স 14+। বাইরে এখন ফুটফুটে ভোর। তাদের লবণ হৃদের বাড়ির বাগানে এখন অসময়ে কেন যে একটা কোকিল ডাকছে, আর একটা বাতাস, খুব অদ্ভুত ভুতুড়ে বাতাস হু হু করে বয়ে যাচ্ছে। ঠিক মনে হয় বাতাসের কিছু কথা আছে, বলতে চাইছে, কিন্তু বোঝাতে পারছে না। তিথি এই ভোরবেলাটিকে টের পাচ্ছে, শুনতে পাচ্ছে কোকিলের ডাক। বাতাসের ঝাপটায় তার ববকাট চুল উড়ছে, ঝাপটা মারছে, কিন্তু তিথির সমস্ত মন প্রাণ নিবদ্ধ একটা প্যাডের কাগজে লেখা কয়েক লাইন চিঠিতে। ঠিক চিঠিও নয়। তার বাবা বিপ্লব দত্ত বাংলা ভালো জানতো না, লিখতে গেলে অজস্র বানান ভুল করত, তাই পারতপক্ষে বাংলা ব্যবহার করত না। একটু বেশি কোণাচে অক্ষর এবং ডান দিকে খুব বেশি হেলানো এক ধরনের ছাদ ছিল তার বাবার। এই হাতের লেখা চিনতে কোনো অসুবিধেই নেই তিথির। ওপরে খুব আনুষ্ঠানিকভাবে লেখা টু হুম ইট মে কনসার্ন। তার নিচে সেই মারাত্মক কয়েকটি লাইন, নোবডি, অ্যাবসলিউটলি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ। লাইফ ওয়াজ অল ফান। ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে। আই লিভড ওয়েল, কন্টেন্টেড। ডোন্ট বদার মাই ফ্যামিলি। বাই, বিপ্লব দত্ত। বাবার ইংরেজি সবই খুব ভালো চেনে তিথি। পরিষ্কার সই, কোনো অস্পষ্টতা নেই। ঠিক যে ধরনের মানুষ ছিল তার বাবা, স্পষ্ট মানুষ। তবু কেন যে কেউ ঠিক মতো বুঝতে পারেনি লোকটাকে। বিপ্লব দত্ত মারা গেছে মাস 2 আগে। তখন কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, ফলে পুলিশ কিছু ঝামেলা পাকিয়ে তুলেছিল। সোমনাথ মামা এবং তার প্রভাবশালী বন্ধুরা লালবাজারকে নাড়া দিয়ে তবেই মৃতদেহ পুলিশ হেফাজত থেকে উদ্ধার করে আনে। তিথি ভোরের ফুটফুটে আলোয় কোকিলের ডাক আর বাতাসের শব্দ শুনতে শুনতে তার বাবার সুইসাইড নোটটার দিকে সম্মোহিতের মতো চেয়ে রইল। কপালের ওপর চুলের ঝটকা নেমে আসছে মাঝে মাঝে। সে কি বাবার ঈষৎ ভগ্ন কিন্তু গভীর কণ্ঠস্বরও শুনতে পাচ্ছে? লাইফ ওয়াজ অল ফান। ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে। বাই। এলিয়টের ওল্ড পোসামাস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস বইটা এই ভোরে খুঁজে বের করার কোনো প্রয়োজনই ছিল না তিথির। কবিতা সে পড়েও না। 2 মাস বাদে আজই আবার ভোর রাত থেকে সে শুরু করেছিল তার ফিজিক্যাল ওয়ার্কআউট। প্রতিদিন সে অন্তত 2 মাইল দৌড়য়। 1 মাস বিরতির পর অবশ্য অর্ধেকও পারল না। উরু আর পায়ের ব্যথায় অবশ করে আনলো। সঙ্গে একটা ক্লান্তি, হতাশা, ঘাম, বিরক্তি। মনে হচ্ছিল বৃদ্ধাশ্রম। বারান্দায় স্কিপিং করতে করতে মনে হচ্ছিল বাদরের মতো লাফাচ্ছি কেন, কি হবে এসব করে। ঘরে এসে পাখাটা খুলে মেঝের উপর শুয়ে পড়েছিল তিথি। গরম লাগছিল ভীষণ, তাই মেঝের ঠান্ডাটা বড় ভালো লাগছিল তার। মেঝে শুয়েছিল বলেই দেখতে পেল বুক কেসের একদম নিচের তাকে একখানা বই উল্টো করে রাখা। তিথি গোছানো মেয়ে, উল্টোপাল্টা পছন্দ করে না।
মেঝের ওপরই গড়িয়ে গিয়ে সে বুককেস খুলে বইটা সোজা করে রাখতে গিয়েই দেখল একটা সাদা কাগজের কোণা উঁচু হয়ে আছে। টেনে বের করতেই তার চোখ স্থির হয়ে গেল। এই আবিষ্কারের এখন আর কোনো মূল্য নেই। তার বাবার শরীর পঞ্চভূতে মিলিয়ে গেছে কবে। তবু তিথির মনে হচ্ছিল সে তার বাবাকে স্পষ্টভাবে টের পাচ্ছে। বাবা যেন কাছেই, পাশেই। এবারের প্রায় সবাই নাস্তিক, কিংবা নাস্তিকও বলা যায় না, একটু হচপচ। ভগবান টগবান নিয়ে কেউ কিছু ভাবে না। ভূতটুত ইত্যাদি নিয়েও তারা কখনো মাথা ঘামায়নি। কিন্তু কি আশ্চর্যের বিষয়, বিপ্লব দত্ত মারা যাওয়ার পরই এই বাড়ির আবহাওয়ায় কিছু একটা সঞ্চারিত হলো। কেমন থম ধরে গেল চারদিকটা। একটা ঘোর ঘোর ভাব ঘনিয়ে উঠল কি বাড়ির ভিতরে। প্রথম 2-4 দিন কেউ কিছু বলল না। কান্নাকাটি, শোক, আত্মীয় সমাগম ইত্যাদির পর সঞ্চারী একদিন ব্রেকফাস্টের সময় বলল, কাল রাতে আমার ভালো ঘুম হয়নি, অ্যান্ড আই হার্ড সামবডি ওয়াকিং অন দ্য রুফ। আশ্চর্যের বিষয়, কেউ এই কথার প্রতিবাদ করল না। সবাই চুপ করে রইল। বিকেলে বুক্কা বলল, তোমাকে বলিনি মা, আই হিয়ার সামবডি কাফিং অ্যাট মিডনাইট। তিথির মা মিলি দত্ত কেমন যেন বিবর্ণ হয়ে বলল, ও সব কিছু নয়। এর বেশি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মিলি দিতে চেষ্টা করল না। কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেল বাসন্তীর। সে এ বাড়ির সব সময়ের কাজের লোক। সুন্দরবনের এই 22-23 বছর বয়সের যুবতীটি বেশ স্পষ্ট ভাষায় একদিন বলল, ও বৌদিদি, দাদাবাবু কিন্তু এখনো আছে। কাল দেখলুম দোতলায় বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে কে সিগারেট খাচ্ছে যেন। তখন রাত 2-2:30 হবে। মিলি খুব দুর্বল গলায় বলল, বাসন্তী, এ বাড়িতে বাচ্চারা রয়েছে, ওসব কখনো বলবে না। তোমরা গায়ের লোক, অনেক কিছুই বিশ্বাস করো, আমরা করি না। বাসন্তী আর উচ্চবাচ্য করল না তখনকার মতো। কিন্তু তারপর থেকে সে অন্য কৌশল নিল। কাজ করতে করতে সে স্বগতোক্তির মতো বলে যেতে লাগলো, এসব কি অশৈলী কাণ্ড! এই তো শুনলুম দুপুরবেলা দাদাবাবুর ঘর থেকে খুটখুট শব্দ আসছে। আচ্ছা, মলিন তো আর কানা নয়, সেও তো রাতে উঠে বাইরে যেতে গিয়ে দেখেছে ছাদের উপর থেকে ঝুঁকে কে চেয়ে আছে বাগানের দিকে। অপঘাত বলে কথা। এমনকি বাসন্তী কাজ ছেড়ে দেওয়ার হুমকি অবধি দিয়েছে মাঝে মাঝে। এ বাড়িতে কেউ ভূতে বিশ্বাস করতো না, বা এখনও করে না। কিন্তু বিপ্লব দত্ত মারা যাওয়ার পর সকলেই একে একে কিছু সংকোচের সঙ্গে এবং নানা অমোঘ অজুহাতে ঘর বদল করে ফেলল। বুক্কা চলে এলো মায়ের ঘরে, হল ঘরে বাসন্তী মেঝেতে, আর সঞ্চারী সোফা কাম বেডে শুতে লাগলো। তিথিও ঘর বদলালো, তবে সেটা প্রতিবাদ হিসেবে। মৃত বাবাকে তার কোনো ভয় নেই। নিজের ঘর ছেড়ে সে চলে এলো একতলায়, তার বাবার ঘরে, যে ঘরে তার বাবা আত্মহত্যা করেছে। মিলি রাগ করে বলল, এসব কি হচ্ছে তিথি? মোটেই ভালো নয়। আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু মানুষের মনের ইমপ্রেশন তার চারদিকের অ্যাটমসফিয়ারে থেকে যায়। তোমার নিজের দক্ষিণ খোলা ঘর থাকতে ও ঘরে যাচ্ছ কেন? তিথি উত্তর দেয়নি, কিন্তু মায়ের কথাও শোনেনি। গত 2 মাস তিথি এ ঘরে আছে, একা। বাবার খাটে শোয়, বাবার টেবিলে লেখাপড়া করে, গভীর রাত অবধি জেগে থেকে ভাবে জন্মের কথা, মৃত্যুর কথা। সে পায়ের শব্দ বা কাশির আওয়াজ শোনেনি, সিগারেটের গন্ধ পায়নি, দেখেওনি কোনো ছায়ামূর্তিকে। গভীর রাতে সবাই ঘুমোলে ঘুমহীন তিথি সারা বাড়ি ঘুরে বেরিয়েছে ভূতের মতো, ছাদে, বারান্দায়, ঘরে ঘরে। কিন্তু আজ সকালে বিপ্লব দত্তর সুইসাইড নোটটার দিকে চেয়ে থেকে তার মনে হলো বাবা যেন খুব কাছে, আর এই যে ভুতুড়ে বাতাস আর কোকিলের ডাক,
এর ভিতর দিয়ে তার বাবাই যেন কিছু বলতে চাইছে তাকে। বিপ্লব দত্ত মারা যাওয়ার পর কোনো সুইসাইড নোট আছে কি না তা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। সোমনাথ মামা শেষ অবধি বিরক্ত হয়ে বলে ফেলেছিল, হি ওয়াজ এ ভেরি ইরেসপন্সিবল গায়। নিজের ফ্যামিলি হ্যারাস্ট হোক, এটাই কি চেয়েছিলেন উনি? কোনো ভদ্রলোক তা চায়? বিরক্ত মিলি দত্তও হয়েছিল, তবে সেটা প্রকাশ করেনি। কেন নোটটা তখন পাওয়া যায়নি তা ধীরে ধীরে আজ সকালে বুঝতে পারল তিথি। বাবা সবসময় একগাদা বই নিয়ে শুতে যেত রাতে, অনেক রাত অবধি পড়ত। ঘুম পেলে বেড সুইচ টিপে ঘুমিয়ে পড়ত। সকালবেলায় বিছানা থেকে বইগুলো সরিয়ে আবার বুক কেসে ভরত ঠিক এ কাজের মেয়ে একা, অর্থাৎ একাদশী। সেদিনও তাই করেছিল। একা তো আর জানতো না বিপ্লব দত্ত কবিতার বইতে তার সুইসাইড নোট গুজে রেখে গেছে। সে তখন বিপ্লব দত্তর বিছানা থেকে বই সরায়। তখন লোকটি যে মারা গেছে এ কথা তার জানা ছিল না। বিপ্লব দত্ত রোজকার মতো কাত হয়ে পাশবালিশ জড়িয়ে শুয়েছিল। প্রায় 3 দিন ঘ্যানঘ্যানে বৃষ্টির পর সেদিনই পরিষ্কার আকাশে ভোরের রোদ দেখা গিয়েছিল। চমৎকার ছিল আবহাওয়া। সেদিন খবরের কাগজে খুন, জখম, দুর্ঘটনার খবর ছিল খুবই কম। সেদিন একটি বিরল দোয়েল শীষ শুনিয়ে গিয়েছিল। শিউলি গাছের শরতের প্রথম ফুল সেদিনই দেখেছিল প্রথম সঞ্চারী। মা, দেখে যাও শিউলি ফুল। বাবাহীন পৃথিবীতে 2 মাস কেটে গেল। কাটবে বলে বিশ্বাস ছিল না তিথির। নোটটা হাতে নিয়ে তিথি খুব ধীর পায়ে বারান্দায় আরও আলোর মধ্যে এসে দাঁড়ালো। পাকা জোরালো হাতের লেখা সুইসাইড নোটটার দিকে তাকিয়ে থেকেই সে শুনতে পেল বাগানের ফুলে ফুলে মৌমাছির শব্দ। গ্যারেজের ওপাশে রাজমিস্ত্রিরা একটা ঘর করেছিল টিনের। ঘরটা ভাঙা হয়নি আজও। অনেক অব্যবহৃত জিনিস পড়ে আছে। সেই ঘরে মৌমাছির চাক বেঁধেছে। বিপ্লব দত্ত রোজ ওই চাকাটা দেখে আসতো গিয়ে। নরম রোদে দাঁড়িয়ে তিথি একটু ভাবল, মরবার আগে বাবার কি মনে হয়নি যে তার তিথি খুব কাঁদবে? তিথির বড় কষ্ট হবে? একটু ভাবল না বাবা। কোকিলটা যখন আরও 1 দফা ডাক শুরু করলো, তখন তিথি টের পেল সে কাঁদছে। চোখের জল মুছে দোতলায় উঠে এলো তিথি। চায়ের গন্ধ, রুটি সেকার গন্ধ, বাসন মাজার শব্দ। মিলি দত্ত ডাইনিং টেবিলে বসা, সামনে চা। তিথি মায়ের সামনে কাগজটা রেখে খুব স্বাভাবিক গলায় বলল, এই নাও মা, বাবার সুইসাইড নোট। মিলি খুব অবাক হয়ে কাগজটা হাতে নিয়ে বলল, কি এটা? কি বললি? বাবার সুইসাইড নোট, পড়ো না। হাতটা একটু কেঁপে গেল কিনা বোঝা গেল না। মিলি দত্ত কাগজের ভাঁজটা খুলতে একটু সময় নিল। লেখাটা পড়তে প্রয়োজনের চেয়ে সময় আরও অনেকটা বেশি লাগলো। তারপর উৎকণ্ঠিত গলায় বলল, এই তো, কোথায় ছিল এটা? কোথায় পেলি? একটা বইয়ের মধ্যে। একা ওটা বুক কেসে তুলে রেখেছিল। মিলি দত্ত সভয়ে আতঙ্কের সঙ্গে বিপ্লব দত্তের জোরালো হাতের কয়েকটি লাইনের দিকে চেয়ে থেকে অসহায় মুখখানা তুলে তিথিকে বলল, এখন এটা দিয়ে আমরা কি করব? ঠিক তখনই তিথি অনেক দিন বাদে হঠাৎ আবার টের পেল তার মা কি অসম্ভব সুন্দরী। ছোটোখাটো ক্ষীণাকি এই মহিলাকে এখনো মনে হচ্ছে যেন দেবযান থেকে পড়া কোনো অপ্সরা। হ্যাঁ, অপ্সরা, দেবী নয়। মিলি দত্তের চেহারায় দেবী দেবী ভাব নেই। তার সৌন্দর্যে ঝাঁজ আছে, আছে আক্রমণ। তিথি কাগজটা হাত বাড়িয়ে নিয়ে বলল, এটা আমার কাছে থাকুক মা, তুমি চাটা খাও। সব মহিলারই স্বামী সম্পর্কে কিছু অভিযোগ থাকে। মিলি দত্তেরও ছিল এবং আছে।
তিথি জানে তার বাবা শুধু বাবা হিসেবে ছিল দারুণ, টপ গ্রেড, কিন্তু স্বামী হিসেবে, বন্ধু হিসেবে, আত্মীয় হিসেবে, মনিব হিসেবে, কর্মচারী হিসেবে অন্যান্য মানুষের কাছে হয়তো ততটা ভালো ছিল না। যাকে আদ্যন্ত অসহায় বলে মিলি দত্ত, ঠিক তাই। মিলি দত্ত একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো কিছু নির্ধারণ করতে পারে না, কোন মানুষ কেমন তা বিচার করতে পারে না, কোন দিন কী রান্না হবে তা ঠিক করতে পারে না। মিলি দত্ত ভিসি বা স্টিরিও চালাতে পারে না। মিলি দত্তের এইসব খামতিকে কোনোদিনই নেগেটিভ সাইড বলে ভাবে না তিথি। কে জানে, হয়তো এগুলোরও কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে। মিলি মেয়ের দিকে চেয়েছিল প্রায় অপলক চোখে। স্বামী আত্মহত্যা করলে সন্তানেরা কি ভাবে বাবার মৃত্যুর পিছনে মায়ের গঞ্জনা আছে? মিলি দত্ত আজকাল ছেলে মেয়েদের দিকে যেরকম ভয়ে ভরা চোখ নিয়ে তাকায়, তাকে ইংরেজিতে বলে শিপেস। তিথির পরনে এখনও ছাই রঙা ট্র্যাকস্যুট, পায়ে কেডস। আজ এগুলো ছাড়ার কথা খেয়ালই হয়নি তার। চিঠিটার কথা কি আমাদের কাউকে বলা দরকার? তিথি ভ্রু কুঁচকে বলল, না, এ চিঠিটার আর কোনো মূল্য নেই, এটা আমার কাছেই থাকবে। কি দরকার ওসব রেখে? ওটা কি ভালো চিঠি? তিথি মাথা নেড়ে বলল, ভালো খারাপ কিছু নয়, থাক না। আমার কেমন যেন ভয় করছিল চিঠিটা পড়তে। কি সব লিখেছে! কেমন মানুষ ছিল তোর বাবা? 22 বছর ঘর করার পর স্বামী সম্পর্কে এরকম অকপট প্রশ্ন একমাত্র মিলিই করতে পারে। তিথি বলল, মাই ড্যাড ওয়াজ ফ্যান্টাস্টিক, সিম্পলি ফ্যান্টাস্টিক। মিলি চা খেলো খুব ধীরে ধীরে। তুই আবার আজ থেকে দৌড়ঝাঁপ শুরু করলি? হ্যাঁ মা। ওসব করলে তোর চেহারাটা বড্ড রুক্ষ হয়ে যায়। তা যায়, তাতে কি? মিলি মাঝে মাঝে ভ্রু কোঁচকায়। ওটা ওর মুদ্রা দোষ, এখনো কোঁচকালো। বাইরের ঘরে দেওয়াল জোড়া মস্ত এক শোকেস। মিলির চোখ এখন সেই দিকে। শোকেসে দেখার কিছু নেই, কোথাও দেখার তেমন কিছু নেই। মানুষ তার স্মৃতির মধ্যে ডুবে অতীতকে দেখতে যায়। অতীত তার চারদিকে মিলেমিশে একাকার এক সময়হীন উল্টোপাল্টা ছবি বিছিয়ে দেয়। মিলিকে এই অবস্থায় রেখে তিথি চলে এলো নিচে, বাথরুমে গিজার চালু করলো। হট অ্যান্ড কোল্ড শাওয়ার তার খুব প্রিয়। তারপর পোশাক না ছেড়েই সে বাবার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলো আনমনে। দেখার কিছুই নেই এবং বহুবার দেখা। তবু গত 1 মাস ধরে এ ঘরের নানা জিনিসে সে বাবাকে অনুভব করছে। এ ঘরে বাবার কোনো ছবি নেই। বিপ্লব দত্ত ফটো ঝোলাতে ভালোবাসতো না, আরও অপছন্দ করত ফটোর ডিসপ্লে। বাবাকে মনে করার জন্যে অবশ্য তিথির কোনো ফটোগ্রাফ দরকার নেই। 2টো বুককেস, একটা ওয়ার্ড্রোব, একটা ডিভান, ছোট হাফ সেক্রেটারিয়েট টেবিল এবং স্টিলের একখানা চেয়ার। মোটামুটি এই হলো আসবাব। বিপ্লব দত্তের ডায়েরি লেখার কোনো অভ্যাস ছিল না, কিন্তু কয়েকটা ডায়েরি খুঁজে পেয়েছে তিথি। সেগুলির বেশিরভাগের মধ্যেই কিছু লেখা নেই। 2-1টা পাতায় কিছু মন্তব্য আছে। যেমন 2 বছর আগে একদিন তার বাবা লিখেছিল, ওহ, ইটস গোয়িং টু বি অ্যান অফুল ডে, গড। আরেকটাতে লিখেছিল আননোন। আরেকটাতে লিখেছিল অ্যাডিউ স্মোকিং। সিগারেট ছাড়তে বিপ্লব দত্তের খুবই কষ্ট হয়েছিল, এটা বেশ মনে আছে তিথির। লবঙ্গ চিবিয়ে ছিবড়ে করে ফেলতো আর ঝালের চোটে উহ আহ করত। লোকটাকে কিছু বোঝা যাচ্ছে না, মরবেই যখন, তাহলে সিগারেট ছাড়তে গেল কেন? তোমার কেন কোনো লাইফ প্ল্যানিং ছিল না? স্নানের আগে কিছুক্ষণ যোগ ব্যায়াম। তিথি যন্ত্রের মতো তার আসনগুলো করে গেল। স্নান করলো, পোশাক পরল, জিন্স আর কামিজ।
সিঁড়িতে প্রবল পায়ের শব্দ তুলে তিথির ঘরে এসে হামলে পড়ল দুজন, বুক্কা আর সঞ্চারী। বুক্কা বলল, বাবার সুইসাইড নোট পাওয়া গেছে? তিথি গম্ভীর মুখে বলল, হ্যাঁ। দেখাবি? তিথি বের করে দিল। বুক্কা তাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে শান্ত, একটু মোটা সোটা, খুব খেতে ভালোবাসে। বুক্কার সঙ্গে বাবার একটু আড়াআড়ি ছিল বরাবর। বুক্কা বাবার ছেলের চেয়েও বেশি মায়ের ছেলে। বুক্কার ভুবন জোড়া মা। এখনো সে মায়ের কোল ঘেঁষে শোয়, এখনো বায়না করে। বাবাকে ভয় পেত, একটু এড়িয়ে চলত। সঞ্চারী আর তিথি 2 বোন। সঞ্চারী বড়, তিথি ছোট। তিথি সকলের ছোট, কিন্তু সঞ্চারীর সঙ্গে তিথির কোনো মিল নেই। সঞ্চারী গৌরবর্ণের, তিথির রং মাজা। সঞ্চারী ঢলঢলে, তিথির চেহারা একটু রুক্ষ আর কেঠো। মনের মিলও দুজনের বিশেষ নেই। এ বাড়ির কার সঙ্গেই বা তিথির মনের মিল? আজকাল তিথি কারো সঙ্গে তেমন কথা বলে না। সঞ্চারী বুক্কার হাত থেকে নোটটা নিয়ে কুঁচকে দেখল, বলল, এর মানে কি? তিথি বলল, তুই বুঝবি না। তুই বুঝেছিস? তিথি সঞ্চারীর দিকে এক ঝলক তাকালো। সে চোখে তাচ্ছিল্য। কথাটার জবাব দেওয়ার মানেই হয় না। যদিও সঞ্চারী তিথির চেয়ে 5 বছরের বড়, তবু সে তিথিকে সমঝে চলে। একটু ভয়ও খায়। ভয় খায় বুক্কাও, 2 বছরের বড়, দখলদার এবং মাতব্বরি করার অধিকার সম্পন্ন দাদা হওয়া সত্ত্বেও। তিথি কারো সঙ্গে ঝগড়া করে না, তর্কে যায় না, বেশি কথাও কয় না। তবু তিথিকে সবাই একটু এড়িয়ে চলতে চায়, চোখে চোখে রাখে না। তার মতামতকে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দেয়, তিথি জানে। বুক্কা চেয়ারে বসল, সঞ্চারী আর তিথি বিছানায়। বিপ্লব দত্তের মৃত্যুজনিত শোক এ বাড়ি থেকে একরকম বিদায় নিয়েছে। যা আছে তা একটু শূন্যতা মাত্র। সময়ের প্রলেপ সেই ফাঁকটুকু ভরিয়ে দেয়। সুইসাইড নোটটা বুক্কা টেবিলের উপর আলগা রেখেছিল, চাপা দেয়নি। বাতাসে সেটা পাল্টি খেয়ে উড়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বুক্কাই সেটা ধরে ফেলল। সঞ্চারী 2 হাঁটু তুলে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে বসা, জোড়া হাঁটুর উপর তার থুতনি। বুক্কা বসেছে চেয়ারে হেলান দিয়ে, এলিয়ে 2 পা সামনে ছড়িয়ে। তিথি পা মেজে রেখে বিছানায় বসেছে সোজা হয়ে, যেন বা সে এ বাড়ির লোক নয়, অভ্যাগত মাত্র, এখনই চলে যাবে। সঞ্চারী এক দৃষ্টিতে তিথির দিকে চেয়েছিল, বলল, বাবা যে লিখেছে লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট এওয়ে, এ কথা কেন লিখলো বলতো? বেঁচে থাকাটা না হয় ফান বোঝা গেল, কিন্তু মরাটাও কি আরো মজার? বুক্কা মাথা নেড়ে বলল, বাবা মোটেই মজা করার লোক ছিল না। ওরকম সিরিয়াস লোকের কাছে জীবনটা কখনোই ফান হতে পারে না। আমার কাছে বাবার সুইসাইড নোটটা খুব অদ্ভুত লাগছে, যেন এটা বাবার লেখা নয়। সঞ্চারী বিরক্ত হয়ে বললে, বাবার লেখা নয় তো কার লেখা? বাবার হাতের লেখা চিনিস না? চিনি, বাবারই লেখা, তবু মনে হচ্ছে এটা লিখবার সময় বাবার ঠিক বাবার মতো ছিল না, কিছু একটা ভর করেছিল বাবার ওপর। সঞ্চারী তার ভ্রু তুলে বলে, ভর? ভর মানে? হি ওয়াজ পজেসড বাই সামথিং। সেই সামথিংটা কি? আমি কি করে বলবো? লেট আস ইনভেস্টিগেট। আমার মনে হয় তিথি বলতে পারে। শি ওয়াজ ক্লোজ টু হিম। তিথির মুখ প্রতিদিনই সারাক্ষণ গম্ভীর থাকে, আজ আরও গম্ভীর। সে দাদা বা দিদির বেশিরভাগ কথারই জবাব দেয় না। বুক্কার এ কথারও জবাব দিল না। তবে তার মনে হলো কথাটা বুক্কা খুব মিথ্যে বলছে না। বাবার কাছে জীবনটা খুব মজার ছিল বলে তার তো মনে হয়নি কখনো। ইএমএসের ইঞ্জিনিয়ার ছিল বিপ্লব দত্ত, একটু মিলিটারি ধাত ছিল স্বভাবে।
রিটায়ারমেন্টের অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে বিপ্লব দত্ত কনসালটেন্সি খুলেছিল। তারপর থেকেই যেন আরও গুটিয়ে যাচ্ছিল নিজের মধ্যে। আর এই যে সংসারের সকলকে পাশ কাটিয়ে নিচের ঘরে একা ভূতগ্রস্তের মতো থাকা, এটাও তার মজাদার জীবনের লক্ষণ তো নয়। বুক্কা তিথির দিকে চেয়ে বলল, তুই এ ঘরে কি করে একা থাকিস বলতো তিথি? ইউ মাস্ট বি এ ভ্যারি ব্রেভ গার্ল। আমি তো সব সময় ফিল করি দেয়ার ইজ সাম স্পিরিট অর সামথিং ইন দিস হাউস। সঞ্চারী ভাইয়ের দিকে ভ্রু কুচকে চেয়ে বিরক্ত গলায় বলে, আবার ওসব কথা? বলেছি না ওটা সাইকোলজিক্যাল, কেউ মারা গেলে কিছুদিন ওরকম ফিলিং হয়। বুক্কা মাথা নেড়ে বলে, মোটেই নয়। আই হিয়ার থিংস, আই সি থিংস। তিথি সামান্য একটু হাসল, ইস্পাতের মতো হাসি। এবারের সকলের কাছেই বাবা এখন ভূত। সে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তুই কি বাবার ভূতকে দেখেছিস? বুক্কা একটু অস্বস্তিতে পড়ে বলে, ঠিক তা নয়, কিন্তু সামথিং, ঠিক বোঝানো যায় না। আজকাল মাঝে মাঝে আমার অনেক রাতে ঘুম ভেঙে যায়, তখন আই ফিল সামথিং। মনে হয় মশারির বাইরে কে যেন এসে দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টে দেখছে। আমি বাথরুমের শব্দ শুনতে পাই, কে যেন বেসিনে মুখ ধুচ্ছে বা ফ্লাশ টানলো, অথচ কেউ ওঠেনি অত রাতে। তিথি দৃঢ় স্বরে বলে, বাবা তো দোতলার রুম ব্যবহার করতো না, বাবা থাকতো এ ঘরে নিচে। বুক্কা অসহায় গলায় বলে, সেটা কোনো যুক্তি নয়। আই ফিল এ ভেরি মিস্টেরিয়াস প্রেজেন্স অফ সামবডি। সঞ্চারী ধমকের স্বরে বলে, তোর সামবডি আর সামথিং নিয়ে তুই থাকগে, বুদ্ধ কোথাকার। তুইও তো ভয় পাস দিদি, বেশি বাহাদুরি দেখাতে হবে না। ব্রেভ হলো তিথি, রিয়েল ব্রেভ। আমি মোটেই ভয় পাই না, বাসন্তী ভয় পায় বলেই আমার কাছে এসে শোয়। তুই তো মাকে বলেছিস যে তুইও এরকম কিছু ফিল করিস আজকাল। সঞ্চারীর চোখ পাকিয়ে কি বলতে যাচ্ছিল। তিথি উঠে পড়ে বলল, তোরা যদি ঝগড়া করিস তাহলে বরং আমি যাই। বুক্কা সঙ্গে সঙ্গে গুটিয়ে গিয়ে বলে, ঝগড়া করছি না। এনিওয়ে বাবা, আমি স্বীকার করছি যে আমি ভীতু ছেলে। বাবার এই নোটটা পড়ে আমার একটা কথা মনে হচ্ছে বাবার শেষ সময়টায় খুব মজা পেয়েছিল। মরবার আগে খুব হো হো করে হেসে উঠেছিল নিশ্চয়ই। সঞ্চারী চাপা গলায় বলল, ইডিয়েট, গাধা। বুক্কা তিথির দিকে চেয়ে করুণ গলায় বলে, তাই মনে হচ্ছে না রে তিথি, তুই বল। তিথি মৃদু স্বরে বলল, সে কথা বাবা ছাড়া কেউ বলতে পারে না। বুক্কা তিথির দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তুই একটা কথা সত্যি করে বলবি? কি কথা? আমার মনে হয় বাবার ইনসিডেন্টটা সম্পর্কে একমাত্র তুই সব জানিস। আমি আমি কি করে জানবো? বাবা তোকে খুব ভালোবাসতো, তুইও বাবাকে। তাতে কি? বাবা মরবার পর তোকে এসে সব বলে যায়। তার মানে? বুক্কা পরম বিশ্বাসের সঙ্গে বলে, বাবার ঘোস্ট এ বাড়িতে ঘুরে বেড়ায়, মনে হয় কাউকে কিছু বলতে চায়। আর তুই এ ঘরে, ইন দি রুম দি ইনসিডেন্ট টুক প্লেস, একা থাকিস। আমার মনে হয় বাবা তোকে এসে সব বলে যায়। সঞ্চারী চাবুকের মতো গলায় বলে, শাট আপ। বুক্কা নির্বিকার মুখে বলে, তুই কি বলিস তিথি? তিথি খুব উদাস মুখ করে বলে, বাবার আত্মা আমার কাছে কখনো আসেনি, ওসব আমি বিশ্বাস করি না। তাহলে তুই এ ঘরে একা থাকিস কেন? এমনি। কিছু ফিল করিস না? কিছুই না? ফিল করি, বাবাকেই ফিল করি, তবে সেটা ভূতকে নয়, লোকটাকেই। তার মানে বাবার ক্যারেক্টার, বাবার ইমপ্রেশন এ ঘরে ছড়িয়ে আছে,
অ্যাটমসফিয়ার কিছু ক্যারি করে, আমি সেটাকেই ফিল করি। বাবার বিছানায় ঘুমোই, বাবার টেবিলে বসে লেখাপড়া করি, বাবার জিনিসপত্র ছুঁই, আর এভাবে বাবাকে ফিল করি। তার বেশি কিছু নয়। তুই ব্রেভ, দারুণ ব্রেভ। সঞ্চারী ঈর্ষার চোখে তিথির দিকে চেয়েছিল। তিথি যে দারুণ সাহসী তাতে সন্দেহ নেই। এত সাহস তার নেই, এবারের কারণ নেই। হঠাৎ সঞ্চারী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমাদের যে কি হবে? বোকা তেমনি গা ছেড়ে এসে খুব নির্বিকার গলায় বলে, কি আর হবে, উই হ্যাভ বিকাম রিয়েল পোর। দিদির বিয়ে হওয়ার চান্স নেই, আমার হায়ার এডুকেশন হবে না, তিথির ভবিষ্যৎ অনিশ্চিত। তিথি একটু অবাক হয়ে বলে, কী সব বলছিস? বুকা তেমনি উদাস গলায় বলে, বাবা, সব জানি। মার সঙ্গে মামার রোজ এসব নিয়ে ডিসকাশন হচ্ছে। দেয়ার ইজ নাথিং লেফট। বাবার ব্যাংকে তেমন টাকা ছিল না, ইন্স্যুরেন্স পলিসি যা আছে তা সামান্য টাকার, কোম্পানির কাগজ টাগজ কিচ্ছু নেই, অলমোস্ট ব্যাংক্রাফট। থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। সঞ্চারী উত্তেজিত হয়ে বলে, বাবার কনসালটেন্সি তো ছিল। মামা সব খবর নিয়েছে, কনসালটেন্সি ভালো চলতো না, অফিসের ভাড়া পর্যন্ত ক্লিয়ার নেই। উই হ্যাভ বিকাম ভেরি পুয়ার। তিথি জানে বুক্কা মিথ্যে বলছে না। তার বাবার টাকার নেশা ছিল না, জমাতেও ভালোবাসতো না। অনেকবার বলেছে, জমাবো কার জন্য? ছেলেপুলের জন্য? ওরা নিজেরা যদি উপার্জন করতে না শেখে তাহলে ভুগবে। বাপের উপার্জনের ওপর নির্ভর করবে কেন? বিপ্লব দত্ত টাকা খরচ করত জলের মতো, প্রয়োজনে অপ্রয়োজনে। বিপ্লব দত্তের ছেলে মেয়েরা বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে। একটার জায়গায় 4টে পোশাক করে দিত বাবা। তাদের প্রত্যেকের 5-7 জোড়া করে জুতো, ঘরে মেলা আসবাব। সঞ্চারী আতঙ্কের চোখে চেয়েছিল ভাইয়ের দিকে। তুই সব শুনেছিস? সব, আমার সামনেই তো কথা হয়। সঞ্চারী হাঁটুতে মুখ গুঁজল। বুক্কা একটা অনির্দিষ্ট তাল বাজালো টেবিলে। তিথি সামান্য আনমনা হয়ে গেল। থলি থেকে বেড়াল বেরুলো আরও 2 মাস বাদে। সোমনাথ এসে ঝড়ো বাদলা বাতাসের দিনে ওপরের ডাইনিং হলে বসলো। পরনে একটু ভারী জামা কাপড়। বাইরে ঋতু বদলাচ্ছে, এই বাদলা বাতাস শীতের আগমনী গাইছে। আবার হয়তো শীতটাও পড়বে জেকে। বেলা 11টা। এ সময়টায় রান্না, খাওয়া, স্নান ইত্যাদির একটা ব্যস্ত সময়। শুধু মিলি দত্তের তেমন কোনো কাজ নেই। বিষণ্ণ মুখে মিলি একটা সাদা সোয়েটার বুনে তুলছে, খুবই সাদা মাটা ডিজাইন। বরাবরই মিলি দত্তের এটা একটা প্রিয় কাজ, আসলে শখ। এই শখের জন্য এ বাড়িতে সকলেরই প্রয়োজনের চেয়ে বেশি একাধিক সোয়েটার আছে। কি রে সোমনাথ, কোথা থেকে এলি? উফ, অনেক ঘুরে টুরে। শোনো ছোটদি, ব্যাপারটা হোপলেস। মিলি দত্ত যেন আরও একটু কুকড়ে গিয়ে বলে, কীরকম? এ বাড়িটার দরুন এখন অনেক আউটস্ট্যান্ডিং লোন রয়ে গেছে, অফিসেও বিস্তর লায়াবিলিটিস। 3টে প্রজেক্ট মার খেয়ে গেছে, পাওনাদার ঘুরে ঘুরে যাচ্ছে, অফিসের ভাড়া 4 মাস বাকি। তুমি কি জানো যে জামাইবাবু অফিসের জন্য একটা কম্পিউটার কিনেছিল? কিছু তো বলতো না আমাকে। কিনেছিল, লোকটা কিভাবে টাকা উড়িয়েছিল ভাবো একবার। কোনো মানে হয় কয়েক লাখ টাকার টার্নওভারের জন্য একটা কম্পিউটার কেনার? মিলি দত্ত ওল বোনা থামিয়ে সামনের দিকে চেয়ে রইল। সে চেয়ে থাকার কোনো অর্থ নেই। সোমনাথ দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলে, কোনো মানে হয় না, একদম মানে হয় না। এখন আমরা কি করব? দেনা মেটাতে হলে মিনিমাম 3-4 লাখ টাকা এখনই দরকার, এছাড়া তো পথ নেই। তার মানে বাড়িটা বিক্রি করতেই হবে? তোমার যা গয়না আছে তা দিয়ে তো হবে না, বাড়ি বিক্রি ছাড়া তো আর পথ দেখছি না।
সে তো বুঝতেই পারছি, কিন্তু 3টে বাচ্চা নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো বলতো? সংসারই বা চলবে কি করে? উঠবার ভাবনা কি, আপাতত আমাদের কাছে, তারপর দেখা যাবে ধীরে সুস্থে। মিলি দত্ত মাথা নাড়ল। ছেলে মেয়েদের তুই চিনিস না, ওরা কোথাও যাবে না। কারো ডিপেন্ডেন্ট হওয়া ওদের ধাতে নেই, বাপের স্বভাব পেয়েছে। ও আইডিয়া ছাড়তে হবে। তাহলে কি করবে? তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো? মিলি নিষ্কল উল আর কাটায় ভুল ঘর তুলতে লাগলো আনমনে, ভ্রু কোচকানো, খুব স্থিমিত গলায় বলল, খুব পারছি, আমি এখন অগাধ জলে। এই তো বলতে গেলে তাই। এবারে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? ইট ডিপেন্ডস, 10 থেকে 15 লাখ হয়তো। তার থেকে দেনা শোধ করলে কত থাকবে আমার হাতে? খুব খারাপ নয়, যা থাকবে হিসেব করে চললে তোমার চলে যাবে। ঠিকমতো ইনভেস্ট করতে পারলে ভালোই চলবে, তবে এতটা ভালো নয়। এছাড়া আর কোনো রাস্তা নেই? তোমার আর অ্যাসেট কোথায় ছোড়দি? কি দিয়ে দেনা শোধ করবে? শুধু বাড়িটার কথাই বলছি, কেননা বাড়িটা তোমার নামে। জামাইবাবুর নামে হলে সাকশন সার্টিফিকেট বের করতে জান বেরিয়ে যেত, আরও গাড্ডায় পড়ে যেতে। তোমার ভাগ্য ভালো জামাইবাবু বাড়িটা তোমার নামে করেছিল। দি অনলি ক্লেভার থিং হি এভার ডিড। মিলি দত্ত হঠাৎ ভাইয়ের দিকে সোজা এবং কঠিন চোখে চেয়ে যেন ঝলসে উঠল। দেনা তো ওর, আমার তো নয়, কিন্তু বাড়িটা আমার। আমি যদি ওর দেনা শোধ করতে না চাই? সোমনাথ এবার একটু হাসল। স্বামী স্ত্রীর এসেট আলাদা বললেই কি আর পার পাওয়া যায়? ওটা হয় না। তবু আমি উকিল নিয়ে আসবো, কাল বলে দেখো। দেনা যদি শোধ করতে না চাও তাহলেও বিপদ আছে। জামাইবাবু কড়া সুদেই লোন নিয়েছিল, যত দেরি করবে তত সুদ বাড়বে। আমার ধারণা ক্রিমিনাল কেস করলে আদালত এ বাড়ি ক্রোক করবে। পাওনাদাররা খুব সহজ পাত্র তো নয়। তারা কারা তা জানিস? সোমনাথ মাথা নেড়ে বলল, সব জানি না। একটা হাউজিং লোন সোসাইটি আছে, ব্যাংক আছে। মিলি দত্ত সোয়েটারে ভুল ঘর তুলে যেতে যেতেই বলে, আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দে। মনে হচ্ছে বাড়িটা বিক্রি করতেই হবে। কত কষ্ট করে করেছিল বাড়িটা, এটা গেলে আমাদের আর কিছুই থাকবে না। শোনো ছোড়দি, আমাকে ভিলেন ভাবছো না তো? একটা মধ্যবিত্ত পরিবারের কাছে নিজের বাড়ি কীরকম সেন্টিমেন্টের জিনিস হয় তা কিন্তু আমি জানি। অন্য কোনো পথ খোলা নেই বলে বিক্রির কথা বলছি। ভিলেনের মতো শোনালেও আসলে আমি যা বলছি তা প্র্যাকটিক্যাল। তোমার বাড়ি তুমি বিক্রি করবে কি না ভেবে দেখো ভালো করে। সময় যত খুশি নাও, কিন্তু সেটা যেন লিমিট ছাড়িয়ে না যায়। মিলি দত্ত কাটা আর উল রেখে 2 হাতে মুখ চাপা দিয়ে থাকে কিছুক্ষণ, তারপর যেন আরও গুটিসুটি মেরে ছোট হয়ে গিয়ে বলে, ছেলে মেয়েদেরও বলি, ওদেরও তো একটা মতামত আছে। ওদের মত একটাই হবে, ওরা এবারে বিক্রি করা পছন্দ করবে না। যাকে, তবু ওদেরও বলো, একজন ভালো উকিল ডেকে কথা বলো। তুই রাগ করছিস না তো? সোমনাথ হাসল। না চোরদি, রাগ করছি না। তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারি, শুধু ডিসিশনটা তাড়াতাড়ি নিতে বলছি। সেদিন বিকেলেও ঝড় জল সমানে চলল। ফোন ডেড, লোডশেডিং। মিলি দত্ত পাশের মুখার্জি বাড়ি থেকে একটা ফোন করল বিপ্লব দত্তের ঘনিষ্ঠ বন্ধু তরণী সেনকে। অনেকদিন আগে তরণী বিপ্লবের বিজনেস প্ল্যানিং করে দিয়েছিল। তরণী এখন খুব নামজাদা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং অডিটার, প্রায়ই হিল্লি দিল্লি করে বেড়ায়। মিলির কাছে সব শুনে বলল, হ্যাঁ মিলি, এসব ক্ষেত্রে এসেট রেখে লাভ নেই। বিপ্লবটা যে আপনাদের ডুবিয়ে দিয়ে গেছে তা আমি কিছুটা আন্দাজ করতে পারি। করুণ গলায় মিলি বলে, এসেট বলতে শুধুই তো বাড়িখানা, আর কিছুই তো আমাদের নেই।
তরুণী সান্ত্বনার গলায় বলে, বুঝতে পারছি, তবে সল্টলেকে দোতলা বাড়ি ভালো দাম পাবেন। সে টাকায় অন্য কোথাও একটা ছোটোখাটো ফ্ল্যাট হয়ে গিয়েও হাতে বেশ কিছু টাকা থাকবে। চান তো আমি সে ব্যবস্থা করে দিতে পারি। মিলি বুঝল ওই সিদ্ধান্তই একমাত্র খোলা পথ, বাড়ি বিক্রি করা। রাতে খাওয়ার পর বসবার ঘরে ছেলেমেয়েদের মুখোমুখি হলো মিলি। শোনো, তোমাদের বাবার অনেক ধার দেনা রয়েছে, আমাদের হাতে ক্যাশ টাকা বিশেষ নেই, সবাই বলেছে বাড়ি বিক্রি করে দিতে। শুনে কেউ চমকালো না। মনে হয় ওরা আড়াল থেকে কিছু আজ আগেই করেছে। তবে মুখগুলো খুব গম্ভীর আর থমথমে দেখালো। সঞ্চারীর চোখে টলটল করছে জল। তিনজনের মধ্যে ওই সবচেয়ে নরম। মিলির চোখে জল নেই বটে, কিন্তু তারও কান্না পাথর হয়ে আছে বুকের মধ্যে। শুকনো গলায় মিলি বলল, তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম, কষ্টের জন্য তৈরি হও। হঠাৎ তিথি বলল, বাবা এই বাড়িতেই মারা গেছে। মিলি অবাক হয়ে বলে, তাতে কি হলো? তিথি হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে যেন জেগে উঠে বলল, কিছু নয়, জাস্ট সেন্টিমেন্ট। মিলি অনুত্তেজিত গলায় বলে, আমাদের সেন্টিমেন্ট আর মানায় না। খুবই খারাপ অবস্থায় আমাদের রেখে গিয়েছেন তোমাদের বাবা। এবারই ছাড়তে আমারও যে কত কষ্ট হবে তা তোমরা বুঝতেই পারছো, কিন্তু উপায় কিছু নেই। বিপ্লব দত্তের 3 ছেলে মেয়ে কেমন যেন ঘাড় শক্ত করে কাঠ হয়ে গোজ হয়ে বসে রইল। কেউ কিছু বলল না, কিন্তু বোঝা যাচ্ছিল প্রস্তাবটা তাদের মনোপুত নয়। মিলির ভিতরটা টনটন করছিল অনেকক্ষণ। ছেলেমেয়ের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ পিতৃহারা এই 3 অসহায় সন্তানের জন্য, এবং কে জানে আর কোন কারণে, হঠাৎ তার 2 চোখ ফেটে জল এলো। বাড়ি, বাড়ি মানে কি শুধু ইটকাট পাথর? বাড়ি মানে সকলে মিলেমিশে একাকার হয়ে থাকা নয়? এ বাড়ি কবেই তাদের আত্মীয় হয়ে গেছে। সঞ্চারী, বুক্কা, তিথি, বিপ্লব যেমন অনেকটা, তেমনই। মিলি কাঁদতে লাগলো। নিঃশব্দে উঠে চলে গেল 3 ছেলে মেয়ে, তার অদ্ভুত অনাত্মীয় সন্তানেরা। বাড়ির হবু খদ্দেররা আসতে শুরু করলো ঠিক 3 দিন বাদে। চঞ্চনে শীত আর খরসান রোদ আর সনসনে উত্তুরে হাওয়া এক রবিবারের সকালকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। তখন সল্টলেকের এই নির্জনতর রাস্তায় বাড়ির সামনে একটি নতুন লাল মারুতি এসে নামলো অবাঙালি এক স্বামী আর স্ত্রী। দুজনেই কিছু মোটাসোটা, বয়স 30-এর কোঠায়। তাদের পোশাক আর চেহারা দুই ঐশ্বর্যের আভা বিকিরণ করছিল। যথেষ্ট বিনয়ী, শিষ্টাচার সম্পন্ন, মৃদুভাষী এবং গম্ভীর স্বামী। আর স্ত্রীকে ফটকের কাছে রিসিভ করলো সোমনাথ, তার মুখে আপ্যায়নের অর্থহীন বিগলিত হাসি। কোনো অজ্ঞাত কারণে ছুটির দিনে আজ 3 ভাই বোন একজোট হয়ে তাদের মৃত বাবার ঘরে। সেখান থেকে তারা 3টে রন্ধ্রপথে উদাস দৃষ্টিতে বাইরে চেয়ে থাকে। 2টো জানলায় 2 বোন, দরজায় বুক্কা। বুক্কাই চাপা গলায় বলে উঠল, ক্লায়েন্ট ক্লায়েন্ট। শুনে ছুটে এলো সঞ্চারী। তিথি ধীর পায়ে এসে কপাটের পাশে দাঁড়ালো। পুরুষটি বেশ লম্বা, পরনে হালকা ক্রিম রঙের সাফারি স্যুট। গায়ে একটু বেশি চর্বি থাকায় বোধহয় লোকটার শীত বোধ কম। এই শীতেও তার গায়ে কোনো গরম জামা নেই, তবে সাফারি স্যুটটা গরম কাপড়ের হতেও পারে। ভুঁড়িটি যথেষ্ট নজরে পড়ার মতো। ভদ্রমহিলার গায়ে একখানা খুব সূক্ষ্ম সুতোর কাজ করা শাল, যার একটা আঁচল ধুলোয় লুটোচ্ছে। কেউই ব্যগ্র নয় বাড়ি দেখতে। ভঙ্গি কিছুটা ক্যাজুয়াল। বড়লোকদের ঠিক এরকমই হওয়ার কথা। বিষয়বস্তু দেখে দেখে তাদের চোখ পাকা এবং উদাস। বুক্কা বলল, ওরা নিশ্চয়ই বাড়িটা ঘুরে দেখবে। সঞ্চারী বলে,
দেখতেই তো এসেছে, পছন্দ হবে? হবে না। কেমন বাড়ি আমাদের, দক্ষিণ খোলা, এত আলো বাতাস, কতগুলো ঘর, দুটো ব্যালকনি, বাগান, তার উপর সার্ভেন্টস কোয়ার্টার। বুক্কা শুধু গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, এভরিথিং এ ম্যান ক্যান ওয়ান্ট ফ্রম এ হাউস। কত দাম দেবে বলতো? 15 lakhs? কে জানে বাবা, অত টাকা জন্মেও দেখিনি। বাবার কাছে শুনেছি বাড়িটা করতে 1,04,000 টাকা খরচ হয়েছিল। তখন টাকার দাম বেশি ছিল, তাই খরচ হয়েছিল কম। কোকিলটা কি তার শেষ ডাক ডাকছে? উৎকর্ণ হয়ে শুনছিল তিথি। খুব ডাকছে আজ, গলায় রক্ত তুলে ডাকছে যেন। হঠাৎ বুক্কা তার দিকে ফিরে বলে, মার ঠিক কত টাকা দরকার বলতো? তিথি ঠোঁট উল্টে বলে, কে জানে। আমার পিগি ব্যাংকে কিছু আছে, আর দুটো আংটি, আর টেনিস র্যাকেট। তোদের কি আছে? দিদিরও পিগি ব্যাংক আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্টও। হ্যাঁ, কেন? যদি সব আমরা মাকে দিয়ে দেই? তাহলেও হবে না, আমাদের দেনা কয়েক লাখ টাকার। উফ, কেউ যদি দিত টাকাটা এমনিতেই। কে দেবে? আমাদের কেউ নেই। সোমনাথ পিছু পিছু আগন্তুক হবু ক্রেতা সস্ত্রীক দোতলায় উঠে গেল। মান্য অতিথিরা আসবে বলে আজ একটু সেজে গুজে তৈরি ছিল মিলি। পরনে সবুজ সিল্কের শাড়ি, চুল পরিপাটি খোপায় বাঁধা, মুখে সামান্য প্রসাধন, গায়ে একখানা সবুজ শাল জড়ানো। আগন্তুক পুরুষটি বোধ হয় দেশে ও বিদেশে সুন্দরী মেয়ে অনেক দেখেছে, তবু এই ছোটোখাটো মহিলার প্রখর সৌন্দর্যের মুখোমুখি হয়ে একটু থমকালো, যেন প্রত্যাশিত ছিল না। মিলি বাংলাতেই বলে, এটা আমাদের বাড়ি, অনেক কষ্ট করে করা, দেখুন যদি পছন্দ হয়। মিলির গলায় কোনো উৎসাহ নেই, মুখে দীপ্তি নেই। বিষয়ী পুরুষটি তত সূক্ষ্ম বোধ সম্পন্ন নয় যে এইসব লক্ষ্য অনুধাবন করবে। এই বাড়ির জ্বর শরীরে কতখানি ভালোবাসা আর মায়া ঢুকে আছে তা বুঝবার মতো বুঝদার কেই বা আছে। বাসন্তী কফি নিয়ে এলো, ঠিক যেমন শেখানো ছিল। ওরা সোফায় বসবার ঠিক 2 মিনিটের মাথায়। লোকটা কম কথার মানুষ। কফির সুদৃশ্য চীনা ডৌলের পেয়ালাটির দিকে একবার মাত্র উদাস দৃষ্টিক্ষেপ করে বেশ নরম গলায় বলল, আই নো ইটস এ গুড হাউস, ইউ বিল্ট ইট ফর ইয়োরসেলফ। বলে নিজের স্ত্রীর দিকে একবার তাকালো, তারপর একটু উদাস হয়ে গেল। সোমনাথ তদগতভাবে লোকটির মুখপানে চেয়েছিল, বলল, ইটস রিয়েলি এ গুড হাউস, অল ফার্স্ট ক্লাস হ্যান্ড পিকড ফিটিংস। দোকানদারেরা যেভাবে নিজের জিনিসের গুণ গায়, সোমনাথের গলাটা অবিকল সেই রকম শোনালো মিলির কানে। মনে মনে সে বিরক্ত হচ্ছে, অস্থির করছে তার বুকটা, অভিমানে ভরে যাচ্ছে সর্ব অঙ্গ, চোখে জল আসছে। মহিলা উঠল, মুখে বিনয়ী হাসি, নাকে হীরের নাকছাবি সামান্য ঝিকিয়ে উঠল। বলল, আপনার বাড়িটা একটু ঘুরে দেখব? মিলিকে জড়তা কাটিয়ে উঠতে হলো। মহিলা নিষ্ঠাবতী, পায়ের দামি চপ্পল জোড়া রেখে বলল, আপনার ঠাকুর ঘরটা কোথায়? আগে প্রণাম করব। ঠাকুর ঘর? মিলি অসহায়ভাবে চারদিক একবার চেয়ে দেখে বলল, ঠাকুর ঘর তো নেই। মহিলা যেন একটু অবাক হয়ে বলে, ঠাকুর ঘর নেই? আপনারা হিন্দু নন? মিলি তাড়াতাড়ি বলে, হ্যাঁ, তবে ঠাকুরঘর তো করা হয়নি। মহিলা হেসে বলে, নাস্তিক? বাঙালিরা খুব নাস্তিক হয়। না, আমরা ঠিক নাস্তিকও নই, আসলে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না। মহিলার মুখশ্রী থেকে বিনয়ের ভাবটা গেল না বটে, তবে যেন একটু হতাশার ভাব যুক্ত হলো। বাড়ি দেখানোর কোনো উৎসাহ ছিল না মিলির। নিঃশব্দে শুধু ঘর থেকে ঘরে, ব্যালকনিতে, ছাদে হেঁটে হেঁটে সঙ্গ দিল।
কিছুই ব্যাখ্যা করলো না, বাড়ির গুণকীর্তন করলো না। নিচের ঘরে এসে মহিলা বলে, এরা আপনার ছেলে মেয়ে? 3 গম্ভীর বিষণ্ণ শক্ত হয়ে থাকা কিশোর কিশোরীর দিকে চেয়ে মিলি বলে, হ্যাঁ। আর এই ঘরেই তো? মিলি তাড়াতাড়ি মাথা নাড়ল। হ্যাঁ। স্যাড। উপরের ঘরে এসে দেখা গেল সোমনাথ নিচু স্বরে কিছু বলছে। লোকটা আনমনে অবহেলা ভরে শুনছে, কফি ছোঁয়নি। দিদিকে দেখে সোমনাথ উঠে এলো, কানের কাছে মুখ এনে সামান্য উত্তেজিত গলায় ফিসফিস করে বলল, 10 লাখ অফার করছে। বাড়ি ভালো করে না দেখেই? ওদের জহুরির চোখ, তাছাড়া এ বাড়ি রাখবে নাকি? দেয়ার উইল বি টোটাল রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনোভেশনস। ওরা খুব ফাস্টিডিয়াস। মিলি একটা দীর্ঘশ্বাস চাপল। 10 লাখ, 10 লাখ অনেক টাকা। তবু তার বিমর্ষতা 10 লাখে কাটছে না। কত লাখে কাটবে তা বলা কঠিন। সোমনাথ গলাটা আরও নামিয়ে বলল, কলকাতায় ওর আরও 6খানা বাড়ি আছে। বাড়ি আছে প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক আর সান ফ্রান্সিসকোয়। এ বাড়ি ফেলেই রাখবে ধরে নিতে পারিস। ফেলে রাখবে? খুব অবাক হয়ে বলে মিলি, ফেলে রাখবে কেন? স্বামী স্ত্রী দুজনেই সামান্য কয়েকটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। তারপর উঠে দাঁড়িয়ে অতি ভদ্র গলায় বলল, নমস্তে জি। শশব্যস্ত সোমনাথ ওদের এগিয়ে দিতে গেল। বোধহয় ব্যস্ত মানুষটি বেশি সময় দিলে না সোমনাথকে। সোমনাথ মিনিট 5 মধ্যে ফিরে এসে বলল, ভালো অফার, তাই না? মিলি সোফায় বসে কিছু ভাবছিল। বলল, ওরা এ বাড়িতে থাকবে না কেন? কটা বাড়িতে থাকবে? বললুম না 6খানা বাড়ি আছে। বালিগঞ্জেই 2টো, নিউ আলিপুরে, পার্ক সার্কাসে, শ্যামবাজারে আর আলিপুরে আরও 4টে। এর মধ্যে অবশ্য 3টে অ্যাপার্টমেন্ট। তবু সল্টলেকে ছিল না, তাই কিনছে। তাহলে কারা থাকবে এখানে? কেয়ারটেকার থাকবে বোধহয়। 2টো ছেলে, দুজনেই আমেরিকায় স্কুলে পড়ছে। তাহলে এক কাজ করুক না কেন, বাড়ি কিনে নিয়ে ফের আমাদেরই থাকতে দিক, আমরাই কেয়ারটেকার হয়ে যাব। সোমনাথ এটাকে রসিকতা হিসেবে নিয়ে হাসল। তারপর মাথা নেড়ে বলল, এ ব্যাপারে ভীষণ কড়া। বলল 10 লাখ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই একদম ভ্যাকেন্ট বাড়ি চাই। টাকা যখন চাই তখনই দিতে রাজি, কিন্তু বাড়ি ভ্যাকেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে। বাহ, টাকা পেয়ে তবে তো আমরা একটা ফ্ল্যাট ট্যাট কিনবো। তার আগে যাব কোথায়? এত জিনিসপত্রেরই বা কী হবে? ওরা সময় দেবে না একটু? সোমনাথ মাথা নেড়ে বলে, একটুও না। ওটাই ভদ্রলোকের একমাত্র কন্ডিশন। তুই বুঝিয়ে বললি না? বলেছি, কিন্তু ভদ্রলোক ওই একটা ব্যাপারে ভীষণ রিজিড। মিলি চুপ করে রইল। তারপর বলল, বাড়িটা কি সত্যিই ভেঙে ফেলবে বলল? সবটা ভাঙবে না, তবে ভাঙচুর কিছু হবেই। এত সুন্দর বাড়িটা ভাঙবে? হয়তো আরো সুন্দর হবে। তুই ভাবছিস কেন? বাড়ি ছেড়ে দিলে এটা তো আর তোর বাড়ি থাকবে না। মিলি অবাক হয়ে ভাইয়ের দিকে চেয়ে থেকে হঠাৎ ঝাঁঝের গলায় বলে, এটা বরাবরই আমার বাড়ি থাকবে, হাত বদল হলেও। এখানেই শেষ হলো আজকের পর্ব। তিথির জীবনে যে ছায়া নেমে এসেছে, সেই ছায়ার আড়ালে লুকিয়ে আছে আরও অনেক অজানা সত্যি। আর সেই পথ ধরে হাঁটতেই শুরু হয়েছে তার নতুন সম্পর্কের গল্প। পরের পর্বে আমরা জানব সেই অচেনা মানুষটির কথা। আপনাদের যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আনকাট ক্লাসিক হিটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরে আসছে তিথি উপন্যাসের পরবর্তী পর্ব। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।